বীরভূমের বাঘ একেবারে কেঁদে তার জামা কাপড় ভিজিয়ে ফেলছেন। ভক্তকুলের যা আবদার এবং যেভাবে স্লোগান তুলছে ভক্তকুল, গুরুদেব আমরা তোমার পাশে আছি, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ। আসলে তিহার জেলের এই 18-20 মাস এই ধরনের তো ধ্বনি বা স্তাবকতা তিনি শুনতে পাননি। সেই কারণেই আরও একবার নিজের গড়ে ফিরে এসে যখন অনুব্রত মণ্ডল বাংলার বাঘ, গুড় বাতাসা কিংবা চড়াম চড়াম শব্দ বা অনুব্রত মণ্ডল আমরা তোমার পাশে আছি, এই ধ্বনিগুলো শুনে কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল তার চোখের আগল কিন্তু ধরে রাখতে পারলেন না, একেবারে অশ্রু নয়নে ভাসিয়ে দিলেন। আসুন প্রথমে সেই ভিডিওটা দেখিয়ে আজকের পর্ব শুরু করব এবং অনেক কিছু তথ্য দেওয়ার রয়েছে, পশ্চিমবঙ্গবাসী সম্পর্কে অনেক কিছু বলার রয়েছে, সবগুলোই বলবো। কিন্তু প্রথমে অনুব্রত মণ্ডলের এই অশ্রুসিক্ত একটি ভিডিও, সেটি দেখুন। দেখলেন বন্ধুরা, একেবারেই গুরুদেব আমরা তোমার পাশে রয়েছি বলে ভক্তকুল অনুব্রত মণ্ডলকে বাহবা দিচ্ছিলেন। সম্ভবত আগামী দুর্নীতি পর্ব 2 এরকম যদি কোনো সিজন লেখা হয়, সেই সিজনের চিত্রনাট্যে এনারা যেন একটা করে ছোট্ট রোল পান, সেই জন্যই বোধহয় প্রথম দিন থেকে তারা চেষ্টা করতে শুরু করে দিয়েছেন যে অনুব্রত মণ্ডলের কাছাকাছি যদি আসা যায় কিছুটা অন্তত মন পাওয়া যাবে। আপনাদের কালকেই আমি বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের হাতে এখন দুটো সুযোগ রয়েছে বা দুটি পথ রয়েছে। একটা হচ্ছে দস্যু রত্নাকর থেকে তিনি বাল্মীকি হবেন, এমন একটা সম্ভাবনা থাকতে পারে। আরও একটা পথ রয়েছে, তিনি দস্যু রত্নাকর থেকে আরও কোনো ভয়ঙ্কর দস্যু হয়ে উঠতে পারেন। কোন পথটা অনুব্রত মণ্ডল নেবেন? গরুচুরি পর্ব বা দুর্নীতি পর্ব 2 শুরু করবেন, নাকি তিনি বাল্মীকিতে রূপান্তরিত হওয়ার চেষ্টা করবেন, সেটা জানার খুব কৌতূহল ছিল। কিন্তু অনুব্রত মণ্ডল সেই কৌতূহল মিটিয়ে দিলেন একেবারেই প্রথম বা দ্বিতীয় দিনেই। কেন কথা বলছি আপনারা সকলেই শুনেছেন যে অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধুমাত্র এই 1.5 বছরে একটিবার তিহার জেলে প্রতিনিধি পাঠিয়েছিলেন। ওই দোলা সেন এবং সম্ভবত শতাব্দী রায় আরও অনেকে গিয়েছিলেন ওই একটিবার, বাদবাকি গোটা সময়টা অনুব্রত মণ্ডলকে কেউ দেখতেও যাননি। এহেন অনুব্রত মণ্ডল যখন বোলপুরে নামলেন, অনেকেই ভেবেছিলেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার দুঃখ থাকতে পারে, তার আবেগ থাকতে পারে, সক্রিয় রাজনীতিতে তিনি এই মুহূর্তে জড়াতে নাও পারেন। কিন্তু তিনি সকলকেই বোধহয় ভুল প্রমাণ করলেন। তার একটা বক্তব্য শোনাবো, যেভাবে দরাজ কণ্ঠে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন, শুধু ভিডিওটা না দেখে কানে যদি শোনেন মনে হবে অনুব্রত মণ্ডলের তিহার যাত্রার আগেরই করা একটা বক্তব্য। পরিষ্কারভাবে বলছেন, দিদিকে শারদীয়ার শুভেচ্ছা জানাই, আমিও দিদিকে ভালোবাসি, দিদিও আমাকে ভালোবাসে, দিদিকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসে, এই ধরনের বক্তব্য বলে কার্যত একটা রাজনৈতিক বার্তা পৌঁছে দিয়েছেন অনুব্রত মণ্ডল। প্রথম দিনেই বীরভূমে পা দিয়েই বা সম্ভবত দ্বিতীয় দিনে বীরভূমে পা দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মেসেজটা দিয়ে দিয়েছেন যে হয়তো কয়েকদিনের রেস্ট তার লাগবে, কিন্তু তিনি সক্রিয় রাজনীতিতে যে ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আকুণ্ঠ প্রশংসা করে সেই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। আসুন কি বলেছিলেন অনুব্রত মণ্ডল, শোনাই। ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। মমতা এবং অনুব্রত মণ্ডল বাড়িতে ঢুকেই বসে পড়েছিলেন তার বাসভবনের একটা অফিসে, যেখান থেকে তিনি দলীয় কার্যকলাপ চালাতেন। আর এই চেয়ারে বসেই একটা সময় গোটা বীরভূমের জেলা চালাতেন তিনি। কিন্তু কেষ্টর সামনে দলের সব নেতা কার্যত পৌঁছাতেই পারলেন না।
কেউ কেউ পারলেন, কেউ কেউ পারলেন না। তাদেরকে ফিরতে হলো একেবারেই অনুব্রত মণ্ডলের দুয়ার বা দরজা থেকে। যারা অনুব্রত মণ্ডলের সান্নিধ্য পেলেন, যারা প্রবেশাধিকার পেলেন, আর যাদেরকে অনুব্রত মণ্ডলের কাছে ঘেঁষতেই দেওয়া হলো না, এই দুই লিস্ট দেখে অনেকেই মনে করছেন যে অনুব্রত মণ্ডল প্রথম দিন থেকেই বীরভূমের রাজনীতিটাকে নিজের হাতে আরও একবার নিয়ে নিলেন এবং এইখান থেকেই তিনি নতুন রাজনীতির সমীকরণের ইঙ্গিত দিচ্ছেন বলে অনেকেই মনে করছেন। তার কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গে যারা দেখা করতে পেরেছেন সেই তালিকার উল্লেখযোগ্য নাম হলো নলহাটির তৃণমূলের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহ, বোলপুর পুরসভার চেয়ারপারসন পর্ণা ঘোষ এবং পর্ণার স্বামী তথা জেলা তৃণমূলের অন্যতম নেতা সুদীপ্ত ঘোষ। কিন্তু যাদের দুয়ার থেকেই ফিরে যেতে হয়েছে সেই তালিকা কিন্তু আরও লম্বা। তার কারণ রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, এই দুজনেই নাকি অনুব্রত মণ্ডলের সঙ্গে চেয়েও সাক্ষাৎ করতে পারেননি, তার কারণ তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, অন্তত এমনটাই অভিযোগ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার পরেও বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল, ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়, মুরারইয়ের বিধায়ক মোশাররফ হোসেনরা অনুব্রতের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তাদেরকে ফিরতে হয়েছে না দেখা করেই। কিন্তু কেন এমনটা হলো? জানা যাচ্ছে যে যাদেরকে নাকি অনুব্রত মণ্ডল ফিরিয়ে দিয়েছিলেন তারা কেউই অনুব্রত মণ্ডলের এই বিপদের দিনে কেউ পাশে দাঁড়াননি। এমনকি তিহারে যখন অনুব্রত মণ্ডল ছিলেন তখনও তার সঙ্গে কেউ সাক্ষাৎকার করেননি বা চেষ্টাও করেননি। সেই কারণেই অনুব্রত মণ্ডল তিনি প্রথম দিন থেকেই রাজনীতির রাশটা হাতে টেনে নিলেন এবং পরিষ্কারভাবে আগামী দিনে যখন সক্রিয় রাজনীতি করবেন আশা করা যায় যে তখন বীরভূমে একটা বড়সড় পালাবদল আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, অনুব্রত মণ্ডলের যারা সমর্থকরা ছিলেন তারা দুহাত ভরে উজাড় করে ভালোবাসা উপচে দিয়েছেন। কেউ শঙ্খ বাজিয়ে, কেউ উলুধ্বনি দিয়ে, কেউ সবুজ আবির খেলে, কেউ সবুজ রসগোল্লা খেয়ে, যে যেভাবে পেরেছে অনুব্রত মণ্ডলকে একেবারে খুশি করার চেষ্টা করেছেন। জানি না আগামী দিনে এই খুশি করার জন্য অনুব্রত মণ্ডলের কাছ থেকে তাদের কোনো প্রাপ্তিযোগ হবে কিনা, যদিও এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছু পারুক আর না পারুক, অন্তত অনুব্রত মণ্ডলের যাবতীয় সম্পত্তির একটা বিরাট অংশ বাজেয়াপ্ত করে নিয়েছে। যদি না এখনো কোনো লুক্কায়িত্ব কোনো সম্পত্তি থেকে থাকে তাহলে এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের অন্তত অর্থনীতিতে সেই আগের পজিশন নেই সেটা বলা যায়। তবে হ্যাঁ, যদি সক্রিয় রাজনীতিতে 1-2 বছর তিনি থাকেন তাহলে সেই ক্ষতিপূরণ যে তিনি করে ফেলতে পারেন সে কথা বলাই বাহুল্য। তবে আপনাদের দেখাতে চাইবো যে তাদের যারা অনুগামীরা রয়েছেন তারা কেউ কেউ ভয়ে, কেউ আবার ভক্তিতে, কেউ আবার কিছু পাওয়ার আশায় একেবারেই অনুব্রত মণ্ডলকে চেয়ার আপ করতে থাকলেন। যেন মনে হলো যে স্বাধীনতা সংগ্রামী কোনো একজন ব্যক্তি তিনি ভারতবর্ষকে স্বাধীন করে জেল থেকে বেরিয়ে এসেছেন এবং তাকে কৃতজ্ঞতা স্বরূপ আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেবে তাকে চেয়ার আপ করছে, তাকে স্বাগত জানাচ্ছে। কেউ দেখে বলবেন না একজন গরু চুরির মতো অভিযুক্ত একজন ব্যক্তিকে এইভাবে ফুল মালা দিয়ে বরণ করছেন, শঙ্খধ্বনি দিয়ে বরণ করছেন, এটা দেখে কেউ বলবেন না। আসুন ভিডিওটা দেখুন একবার। দেখলেন বন্ধুরা, এই হচ্ছে পশ্চিমবাংলার সামগ্রিক চিত্র। আর এই ভিডিও দেখার পরে কিন্তু পশ্চিমবঙ্গবাসীর রুচির কিছুটা পরিচয় পাওয়া যায়। আমাদের এই তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতিটা যে একটা জলভাত হয়ে গিয়েছে, দুর্নীতিগ্রস্ত মানুষদেরও যে
পশ্চিমবঙ্গবাসী একেবারে সাদরে গ্রহণ করতে অভ্যস্ত কিংবা তাদেরকে অচ্ছুত করে রাখেন না, অনুব্রত মণ্ডলকে দিয়েই সেটা পশ্চিমবঙ্গবাসী প্রমাণ করে দিল। আপনারা অপেক্ষা করে থাকুন, পার্থ চট্টোপাধ্যায় যেদিন দেখবেন জেল থেকে ছাড়া পাবে, তাদের যারা তাবেদাররা রয়েছেন এতদিন পর্যন্ত তারা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যেতে পারছেন না, তারা দেখবেন সকলেই তৈরি হয়ে রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বেরোলে এর থেকেও হয়তো দ্বিগুণ আনন্দে তাকে স্বাগত জানানো হবে। কেউ দেখে বুঝতেও পারবে না যে এত বড় একটা প্রতারণা কাণ্ডের জন্য তাকে হাজতবাস করতে হয়েছে। এই হচ্ছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থা, যেখানে রাজ্যের শাসক দল উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নামে, আবার অপরাধীরা যখন জামিনে জেলমুক্ত হয়ে বাড়ি ফিরছেন তাকে একেবারে স্বাধীনতা সংগ্রামীদের মতো বরণ করে নিচ্ছেন, দুহাত ভরে আশীর্বাদ করছেন মা বোনেরা। এই দুই চিত্র আমাদের কাছে বড়ই বেমানান। যাই হোক, কি বলবেন আপনারা লিখে জানাবেন। হয়তো কয়েক মাসের অপেক্ষা করতে হবে সক্রিয় রাজনীতিতে ফেরার আগে, তার কারণ অনুব্রত মণ্ডলের ভগ্ন স্বাস্থ্য এই মুহূর্তে তাকে সক্রিয় রাজনীতিতে চাইলেও আসতে দেবে না। তবে হ্যাঁ, অনুব্রত মণ্ডল বা বাঘ যখন বীরভূমে ঢুকে গিয়েছে তখন আর ওই সমস্ত শেয়াল বেড়াল বা আরো যে সমস্ত যারা রয়েছে তারা অনুব্রত মণ্ডলকে টপকে রাজনীতি করার সাহস দেখাবেন এটা তো আর মনে হয় না। তাই কয়েক মাসের অপেক্ষা, আরো একবার প্রশাসনিক দায়িত্ব অনুব্রত মণ্ডলের কাঁধেই উঠবে এবং আগের মতো করে অনুব্রত মণ্ডলকে আমরা পাবো কিনা কিংবা তার থেকেও ভয়ঙ্কর রূপে আমরা তাকে পাবো কিনা, এটার জন্যই পশ্চিমবঙ্গবাসী আমরা অপেক্ষা করে বসে রয়েছি। আবারও গুড়বাতাসা বিলি হবে কিনা, ঢাকের চড়াম চড়াম শব্দটা ঠিক কত জোরে সাধারণ মানুষের কানে পৌঁছাবে, এর জন্যই আমরা প্রতীক্ষায় থাকব। কি বলবেন বন্ধুরা, আপনাদের মতামতগুলো লিখে জানাবেন। আজকের মতো আপাতত এখানেই শেষ করলাম।